জানে না পা, এত কিছু হচ্ছে তাও ওদের লজ্জা হয় না। ওই দিন রাতে রান্না করব, একটা মানুষ আসে না। মা আর আমার ওপর সব চাপিয়ে দিয়ে নিজেরা ঘরে শুয়ে থাকে। ডাকলে বড়জা বলেন তিনি ক্লান্ত, ওর বোনও নাকি টায়ার্ড, অথচ তেমন কোনো কাজই করেনি। রাগ করে আমি নিজেই চুলো ধরিয়ে হালকা পাতলা রান্না করেছি। রান্নাও শেষ হয়েছে, অমনি সবার ক্লান্তি দূর হয়েছে। সুন্দর করে ফোন টিপতে টিপতে ডাইনিংয়ে এসে বসেছে। ওপর ওপর খেয়ে খেয়ে ওদের অভ্যাস হয়ে গেছে, কাজ করতে চায় না। আমিও কম কিসে। দুটো প্লেট নিয়ে দুমুঠো চাল আর কিছু আনাম সবজি দিয়ে প্লেট সাজিয়ে দিয়েছি। ওরা এটা দেখে চিৎকার করে বলে, এসব কি? খাবার কোথায়? নাটক হচ্ছে রাত করে। বললাম, রান্না না হলে খাবেন কি? এগুলো দিলাম, রান্না করে খেয়ে নিন, না হয় অমনি কাঁচা খান। বলে, তোমরা খাবে না? চাল খেয়ে থাকবে তোমরা? মা তো ভাত খাচ্ছে, আমরা কেন এসব খাবো? মা আর আমি রেঁধে খাচ্ছি, যেই চালগুলো দিয়েছি ওগুলো ফুটিয়ে খাচ্ছি। আপনারাও তাই করুন, ফ্রিতে কাউকে খাবার দিই না আমি। আমার কাছে খেতে হলে খেটে খেতে হবে। আপনাদের কেনা গোলাম আমি নয় যে 5 ফরমাস খাটবো হাত পুড়িয়ে রান্না করে। আপনাদের কেন খাওয়াবো আমি? 7 দিনের অতিথি হয়ে এসেছি আমি, কাজ করতে এসেছি নাকি? বাড়ির বউ বিধায় এইটুকু করলাম, না হয় হাঁড়ি উল্টে রেখে দিতাম। খেতে চাইলে খেটে খান, বয়স্ক মানুষ দিয়ে খাটানো বন্ধ করুন। বড় যা রিঙ্কি রেগে মেগে একাকার, টেবিলে ধাক্কা দিয়ে উঠে গেছে। আমি আর মা তো সেই হাসি, নিজেরা পেট ভরে খেয়েছি। আশিকও খেয়েছে আমাদের সঙ্গে। ওদের ছেলে মেয়েকে খাবার দিয়েছি, কিন্তু বাচ্চাদের সঙ্গে আমার কোনো রাগ নেই, শুধু চাই সঠিক শিক্ষা দিতে। পরে দেখলাম ওরা খাবার অর্ডার করেছে, ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে খাবার আমার হাতে। রিঙ্কি ছো মেরে খাবার নিয়ে যায় আর বলে, ছোট লোকদের অধিকার নেই এই খাবার খাওয়ার। এই অপমানের প্রতিশোধ তো আমায় নিতেই হতো আপা। ওরা খাবার ঘরে রেখে একজন বাথরুমে গেছে, আর একজন পানীয় থালা আনতে গেছে। তখনই একটা বিড়ালকে দেখলাম কিচেনে জানলা বেয়ে ঘরে এসেছে। মা তাড়িয়ে দিতে নিচ্ছিল। বিড়ালে নাকি রিঙ্কির সমস্যা। মূলত এই বিড়াল একদিন ওদের খাবারে মুখ দিয়েছিল বলে ওরা এই বিড়ালটার দুটো ছানাকে পিটিয়ে মেরেছে। কতটা নির্দয় মানুষ, যেখানে সেখানে খাবার রাখবে, আবার অবলা প্রাণী এসে মুখ দিলেই দোষ। এই কথা শুনে ভীষণ রাগ হলো আমার। এবার আমার না হোক, বিড়ালের প্রতিশোধই নেব আমি। বড়জার ঘরের দিকে বিড়ালটাকে ঢুকিয়ে দিয়ে সাইডে জানলা খুলে বেরিয়ে এসেছি। বিড়ালটা সুন্দর করে খাবারগুলো খেয়েছে। যা এসে এটা দেখে যেই চিৎকার করেছে। বিড়াল ভয়ে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে গেছে। অবলা প্রাণীটাই খাক, ও খেলে শান্তি আছে। এই অসভ্য মেয়ে মানুষগুলো না খেয়ে থাকুক, একটা শিক্ষা হোক এদের। বড় যা প্রচণ্ড গালিগালাজ শুরু করেছে। কে তার ঘরে বিড়াল ঢুকিয়েছে, জানালা কে খুলেছে, আরও কত কি। আমি পাত্তা না দিয়ে চুপচাপ টিভি দেখছিলাম। এক পর্যায়ে শুনলাম দুই বোনে ঝগড়া লেগেছে। এটাই আমি চেয়েছি, ওদের দিয়ে ওদের মার দেব। রিঙ্কি কেন খাবার রেখে বাথরুমে গেল, বড়জা কেন খাবার ফেলে থালা আনতে গেল। দু বোনে একে অপরকে দোষ দিচ্ছে। এর মাঝে কোথা থেকে যেন জায়ের মেয়ে এসে বলে, সব দোষ নাকি আমার, আমায় শাস্তি দিতে হয়ে গেল। দুই বোনে তেড়ে এসেছে, এসে কানের কাছে চিৎকার করে বলছে, ওদের ঘরে কেন বিড়াল ঢুকিয়ে দিয়েছি, জানালা কেন খুলেছি, আমার এত সাহস কেন। এবার আমার কি করবে ওরা? বললাম, সাহস আমার বরাবরই বেশি। এইসব কুবুদ্ধি শিখেছি আপনাদের থেকে। আর আমি যে বিড়াল আপনাদের ঘরে ঢুকিয়ে দিয়েছি, তার প্রমাণ আছে কোনো? দিয়েও যদি থাকি কি করবেন? মামলা করবেন? কেমন মামলা? বিড়াল ঘরে ঢুকিয়ে দেওয়ার মামলা? যান যান, নিজেরাই ফাঁসবেন। বিনা কারণে পশু হত্যার দায়ে ফাঁসিয়ে দিয়ে আসবো। দু বোনের জেলে বসে দামি দামি খাবার খাবেন। দুই বোনের মুখটা চুপসে গেছে একেবারে। আমি গান গাইতে গাইতে ঘরে চলে গেছি। রাত 11টার দিকে দেখি রিঙ্কি রেডি হচ্ছে, শর্ট ড্রেস পরেছে, গর্জিয়াস মেকআপ নিয়ে বাইরে যাচ্ছে। যা বুঝলাম ও কোনো পার্টিতে যাচ্ছে। যাবে যাক, ব্যক্তিগত ইচ্ছে। কিন্তু যাওয়ার সময় দেখি মায়ের থেকে জোর করে টাকা নিয়ে যাচ্ছে। মা আকুতির স্বরে বলছে, এই টাকা কটা নিও না, এইগুলো দিয়ে পুরো মাস চলতে হবে। এইগুলো খরচ করলে সারা মাস না খেয়ে থাকতে হবে। আমি অনেক কষ্টে আকাশের থেকে চেয়ে চেয়ে এই কটা টাকা হাতে রেখেছি। বাড়িতে পোয়াতি বউ, একটু বাজারঘাট করতে হবে। মেয়েটা শোনে না কোনো কথা, এক প্রকার কাড়াকাড়ি ধাক্কাধাক্কি শুরু করেছে। আমি যে যাব তারও উপায় নেই। যা শুরু করেছে আমায় আহত করে ছাড়বে। আশিককে ডাকলাম, ও আসবে না। বড় যাকে গিয়ে বললাম, আপনার বোনকে গিয়ে শাসন করুন, এ কেমন অসভ্যতা? বাড়ির বউ হয়ে এভাবে বাড়ির টাকা নিয়ে উড়াই নষ্ট পথে? ইনকাম করে রেখেছে নাকি ও? আর মায়ের সঙ্গে হাত লাগাচ্ছে কোন সাহসে? তিনি হাসতে হাসতে বলে, এ বাড়িতে এখন অসভ্যতারাই থাকে। তুমি এত ভালো হলে চলে যাও, আটকেছে কে?
7 দিনের জন্য এসে সব বিষয়ে ঢুকতে যেও না, এটা নিত্যদিনের বিষয়। থাকতে হলে এসব সহ্য করেই থাকতে হবে। টাকা ওর না ইনকাম করুক, ওর স্বামী তো করে। স্বামীর টাকা স্ত্রীর হক আছে সম্পূর্ণ। মা নিজে ওর সঙ্গে তর্ক করছে, টাকাগুলো দিয়ে দিলেই তো হয়। বয়স্ক মানুষ শুধু শুধু ব্যথা পাবে। টাকা দিলে খাবেন কি সারা মাস? এখন আর সেই অঢেল সম্পদ টাকা নেই, রমরমা ব্যবসা নেই। একটা ব্যবসা টেকাতে ধার দেনা করতে হচ্ছে, যখন তখন কোম্পানি নিলামে আসবে সেই চিন্তা আছে আপনাদের? থাকবে কি করে? আপনারা তো নিজেরাই এই সবের জন্য দায়ী। হিসেব করে চলুন, সময় আছে এখনো। ভালো হয়ে যান। উনি মুখ কুঁচকে বলে, আমাদের খাওয়ার চিন্তা আমাদের করাই আছে, গোষ্ঠী শুদ্ধ খাওয়াতে পারবো না। যে যার চিন্তা করো। স্বামীর থেকে টাকা নিয়ে বাজার করে খাও, এই টাকা ওর স্বামীর, তাই ওর এটা প্রাপ্য। আর এত জ্ঞানের কথা বন্ধ করো। কাজ না থাকলে ঘরে যেয়ে বসে থাকো। এরা কোনো প্রতিবাদ করবে না বুঝলাম। বাধ্য হয়ে মাকে বললাম টাকাগুলো ছেড়ে দিতে, যা হবে পরে দেখা যাবে। এভাবে টানটানি করলে লেগে যেতে পারে। মা তাই করে। টাকা নিয়ে রিঙ্কি বাইরে চলে যায়। মা দেখি অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে আশ্বাস দিই, যা হবার তা হয়ে গেছে, কানলেও ফিরে আসবে না। ঘরে পাঠিয়ে দিলাম তাকে, রেস্ট দরকার। আমি নিজেও ঘরে গেলাম। মিনিট 40 পরেই রিঙ্কি এসে হাজির। সবেমাত্র তখন আমার চোখ লেগেছে ঘুমে। বাড়িতে প্রচণ্ড হট্টগোলের শব্দ। তাড়াহুড়ো করে বাইরে এসেছি, দেখি রিঙ্কি অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বাড়িতে এসেছে। প্রায় প্রত্যেকের হাতে মদের বোতল, সিগারেট, বাজে পোশাক, বিচ্ছিরি হাবভাব। আমি চিৎকার করে বলি, হচ্ছে কি এখানে? এরা কারা? কেন এসেছে এত রাতে? রিঙ্কি বলে, আজ এখানে পার্টি করব। ওরা সব আমার বন্ধু। যেই ডিস্কে আমি পার্টি করব সেটা আজকেও বুক করে নিয়েছে, এই জন্য সবাইকে বাড়ি এনেছি। তুমি চাইলে আমাদের সঙ্গে এনজয় করতে পারো। এটা একটা ভদ্র বাড়ি, কোনো পার্টি ক্লাব নয়। যে যা ইচ্ছা করবে। এসব বাজে ছেলে মেয়েদের এখনই বাড়ি থেকে বের করে দাও। তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি। অমনি বড়জা এসে বলে, সাহসের দেখেছো কি তুমি? কিছুই জানো না মনে হয়। বাড়ি আমাদের নামে, তাই আমরা যা ইচ্ছে করতে পারি। কোর্টে যাবে তো যাও, আজ তো আর যেতে পারবে না। কাল যেও। আজ পার্টিটা ওরা করে নিক, পরে কি হবে দেখা যাবে। কতটা উচ্ছৃঙ্খল একটা মহিলা! মহিলা বললে ভুল হবে, আজ তো একটা ফালতু। উপায় না পেয়ে মায়ের ঘরে যায়, ভেবেছি সে হয়তো কিছু বলবে। ইতিমধ্যেই ওরা গান লাউড স্পিকারে দিয়েছে। মায়ের ঘরে গিয়ে দেখি মা বুকে হাত চেপে ঝুঁকে বসে আছে। আমি দ্রুতই তার পাশে বসি, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলি, কি হয়েছে মা? শরীর খারাপ করছে? অতিরিক্ত শব্দে বুকে চাপ লাগছে। মা আমার কানের কাছে বলে, এটা নিত্যদিনের গল্প হয়ে দাঁড়িয়েছে এই বাড়িতে। মা খুব কষ্ট করে এই সময়টা কাটায়। ওরা আমার একটা কথা শোনে না। খুব বেশি সমস্যা হলে রাতে বাড়ির বাইরে দূরে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি, মনে হয় জান বেরিয়ে যাবে। বুকে চাপ দিয়ে ধরে। অতিরিক্ত শব্দে মাথা ব্যথা থেকে বমি পর্যন্ত হয়ে যায় আমার। কিছু বললে তেড়ে আসে মারতে। একটু পর এলাকাবাসী এসে বকতে শুরু করবে, তখন একটু সাউন্ড কমাবে। যা বুঝলাম ওনার কিচ্ছু করার নেই। আশিককে ডেকে নিয়ে এলাম। ও একবার উঁচু গলায় বলল, বাড়িতে বাইরের ছেলে মানুষ এনে এসব কি হচ্ছে? বড়জা ওর সঙ্গে চোটপাট লাগিয়ে তাড়িয়ে দিল। ও আর টু শব্দও করলো না, ঘরে শুয়ে পড়ল। আমাকেও শুয়ে পড়তে বলল। কেমন পুরুষ, এভাবে এত শব্দের মাঝে শুয়ে ঘুমানো যায়? রিঙ্কি একের পর এক নেশার বোতল খালি করছে। পুরো ড্রয়িং রুমটা মদ সিগারেটে ভর্তি করে ফেলেছে। দেখে মনে হচ্ছে কোনো বারে দাঁড়িয়ে আছি। কিছু সময়ের ব্যবধানে বাড়িটাকে কি বানিয়ে দিল! আমার আর সহ্য হচ্ছিল না। এক জগ পানি নিয়ে ওদের সাউন্ড বক্সের কাছে গেছি। পড়ে যাওয়ার মতো করে বক্সে পানি ফেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। বলেছি ভুল করে হয়ে গেল। পার্টি আর কি গান ছাড়া হয়? রিঙ্কির তো মাথায় হাত। এবার কি হবে? ওরা চিৎকার ঝামেলা শুরু করেছে। আমি আমার মতো সোফায় বসে বসে ফল খাই। এক ছেলে এগিয়ে এসে বলে, একটা ডিস্কো খোলা পেয়েছি, চল সেখানে যাই পার্টি করে আসি। মেয়েটা ভীষণ খুশি, চলে গেছে বন্ধু নিয়ে। যাকগে, বাড়ির পরিবেশ তো বাঁচলো। বড় যাও গেছে বোনের সঙ্গে পার্টি করতে। ঘরে গিয়ে আমি শুয়ে পড়েছি। আশিক জিজ্ঞেস করে ঝামেলা মিটেছে কিনা। আমি বিদ্রুপ করে বলি, মিটবেই তো। পুরুষ মানুষ হয়ে তুমি যে কাজ করতে পারলে না, আমি তা করে দেখালাম। একটা কাজ করো, আমার হাতে চুড়িগুলো নিজে পরে বসে থাকো। আশিক চিৎকার করে বলে, বেশি সাহস হয়েছে নাকি? অভদ্র মেয়ে। সাহস আছে বলে সমাধান করতে পারলাম, তোমার তো সেটুকুও নেই। আমার এই অভদ্রতা বাড়ির ভদ্র পরিবেশ ফিরিয়ে এনেছে। সুতরাং বড় বড় কথা না বলে নিজের যোগ্যতা দেখো। ওর মুখে আর কথা নেই। আমি আমার মতো শুয়ে পড়েছি। রাত 3টে নাগাদ বাড়ির সদর দরজায় সেই রকম
ধাক্কা। দুই মাতাল বোন নেশা করে বাড়ি ফিরেছে। দরজা খুলতে বলে, মা দেখে দৌড়ে বের হচ্ছে। আমি আটকে দিয়ে ঘরে পাঠিয়ে দিই তাকে। শুনেও না শোনার ভান করে দরজায় তালা লাগিয়ে ঘুমাতে চলে গেছি। বড়জার মেয়ে এসেছিল চাবি নিতে, আমি কোনো কথা বলিনি, ঘুমের ভান ধরে পড়েছিলাম। সকাল যখন 7টা বেজেছে দরজা খুলেছি। বাড়ির সামনে দেখি ভিড়, লোকজন জড়ো করেছে দুই বোনে। মাতাল দুই মহিলা কপালে হাত দিয়ে বসে আছে। আমায় দরজা খুলতে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ির ভেতরে গেছে। স্বামীর সঙ্গে চিৎকার করছে, কেন ভাসুর দরজা খোলেনি। একই প্রশ্ন আমারও। বউশালী বাইরে, ভাসুর বাড়িতেই ছিল, একবারও বলেনি দরজা খুলতে। এসেছি থেকে দেখছি ভাসুর যেন কেমন হয়ে গেছে, আগের মতো আর বউ ভক্ত নেই। বাড়িতে যতক্ষণ থাকে চুপচাপ, বাচ্চাদের প্রতিও তার তেমন নজর নেই। এদিকে রিঙ্কি ন্যাকা কান্না কেঁদে কেঁদে লোকের কাছে আমার নামে বিচার দিচ্ছে। সারা রাত ওদের বাইরে রেখেছি আমি ইচ্ছে করে। হাতে গোনা কজন এসেছে, যারা এসেছে তারা আবার রিঙ্কি টাইপ মানুষ, অন্যের পিছু লেগে থাকে সব সময়, মানে চোরে চোরে ভাই ভাই। ওরা এসে আমায় বলে আমি অন্যায় করেছি, দুজনেই আমার বড় যা, আমি কেন এ কাজ করলাম, সারা রাত বাড়ির বউকে কেন বাইরে রাখলাম। তার সামনে দাঁড়িয়ে বললাম, উনি যদি আপনার বাড়ির বউ হতো কি করতেন? বউ বাদ দিন, মেয়ে হলে কি করতেন? মেয়ে সারা রাত পার্টি করে মাতাল অবস্থায় ঘরে ঢুকতে চাইলে দিতেন? বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকতো, পরিবেশ নষ্ট হতো, তাহলে দিতেন উঠতে? মহিলা দেখি চুপ করেছে। আমি আরও বললাম, আমি যা করেছি ওনাদের ভালোর জন্যই করেছি। বাড়িতে ছোট বাচ্চা আছে ওনার, মাতাল হয়ে বাড়িতে এলে বাচ্চা দেখে কি শিখতো? মা যদি এমন হয় সন্তান কেমন হবে, কি শিক্ষা পাবে? তাই বলে তুমি তোমার বড়জার সঙ্গে এমন কাজ করবে? অন্যায় দেখলে বড় ছোট নেই, প্রতিবাদ না করলে হবে না। আমি ছোট তো কি, তাই বলে অন্যায় দেখেও চুপ থাকবো? আজ আমি ছেড়ে দিলে কাল ভবিষ্যৎ প্রজন্মে আঘাত আসতো। আমার কথা শুনে প্রত্যেকের মুখ কালো। আরও কজন ঝামেলা দেখে এগিয়ে এলো, আমার কথা শুনে তারা আমার পক্ষ নিল। ঠিক কাজ করেছি আমি, ধন্য ধন্য করে সকলে। আস্তে আস্তে ভিড় সরে। রিঙ্কি বাড়িতে ঢুকে অর্ডার করছে, আজ যেন চিকেন রান্না হয় বাড়িতে। ও সারা রাত জেগেছিল, তাই কাজ করতে পারবে না। রাতের মতো নাটক যেন না হয় বাড়িতে। ঠিকঠাক চিকেন রান্না করে ওদের ডাকতে বলে। অর্ডার শুনে হাসি পায় আমার, যেন ওদের আমি হাতের চাকর। রাতকে আমি জাগতে বলেছি নাকি? ঘরে গিয়ে দুই বোন সেই যে দরজা দিয়েছে, বের হওয়ার নাম নেই। আমি আমার মতো করে মাকে নিয়ে অল্প কিছু রান্না করলাম। ওরা তখনও বের হয়নি ঘর থেকে, সম্ভবত ঘুমিয়েছে। মা খেতে ডাকতে চাইলে নিষেধ করি। আসিকে ডেকে খাবার টেবিলে বসি খেতে। আকাশ ভাই আর ভাসুর কখন বেরিয়ে গেছে বাড়ি থেকে। আমরা পেট ভরে খেয়ে সব ধুয়ে সবে টিভির কাছে বসেছি। বড়জা মাকে ডেকে তাদের খাবার ঘরে দিয়ে যেতে বলে, ওদের নাকি মাথা ব্যথা। মা আমার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়েছে। খাবার নেই, যা রেঁধেছি সব শেষ। অবশ্য শেষ হওয়ারই কথা, সেই মাপ করে রেঁধেছি আমি। রান্নাঘরে গিয়ে প্লেট সাজালাম, মার হাতে দিয়ে বললাম, এটা দিয়ে চলে আসবেন, পরে কি হবে আমি দেখে নেব। মা আমার কথা মতো দিয়ে এসেছে। এসে বসতেই পারেনি, বড়জা চিৎকার শুরু করেছে, থাল ছুঁড়ে ফেলে দিচ্ছে, আমায় ডাকছে। আমিও গেলাম মায়ের সঙ্গে। উনি তেড়ে এসে বলেন, এসব কি দিয়েছো মেয়ে? শুকনো চাল আর কাঁচা মুরগির মাংস, এসব খাবো নাকি আমি? পাগল নাকি তুমি? মাথা খারাপ? বেশি বাড়ছো নাকি? কর্তাগিরি শুরু করেছো দেখছি। আমাদের বিষয়ে নাক গলাও কোন সাহসে? রান্না করেছেন? আমি অসুস্থ মানুষ, আপনার রেঁধে খাওয়াবো নাকি? আমি নিজের ভাগেরটা করে খেয়ে নিয়েছি, আপনাদেরটা আপনারা করুন। দুই বোনে ঘর লাগিয়ে শুয়ে আছেন, কে রেঁধে খাওয়াবে আপনাকে? এই তোমার নীতি তাই না? একই পরিবারের থেকে নিজেদের জন্য রান্না করেছ, আমি বাদে। পরিবার কথাটা আপনাদের সঙ্গে যায় না। যদি পরিবারই মনে করতেন অন্তত একটু কদর করতেন। কাল রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দুই বোনের জন্য নিলেন, আমার জন্য নিয়েছেন? পোয়াতি মানুষ আমি, ভেবেছেন আমার কথা? বয়স্ক শাশুড়ি বাড়িতে, তাকেও দিয়েছেন। এখন খুব এসেছেন পরিবারের গান গাইতে তাই না? বড়জার আগে ফুঁসতে লাগে। আমি ঘরে চলে আসি। দুই বোনে অনেকক্ষণ চিৎকার করলো শুনলাম, তাতে আমার কি? পেটে তা লাগলে আপনা আপনি রেঁধে খাবে। ও বাবা, দু বোনে দেখি রেডি হলো একটু পর, বাইরে খেতে যাবে। আজ আর রিস্ক নেবে না, বাড়িতে খাবার আনবে না, খেয়ে আসবে। এদের আমি রান্না করিয়েই ছাড়বো। ওপরতলায় উঠে পা দিয়ে দিয়ে কোনো মতে বারান্দা মুছেছি। এরপর দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। বড়জা আর রিঙ্কি যেই নিচে এসেছে, অমনি ওপর থেকে ওদের মাথায় বালতির সব নোংরা পানি ফেলে দিলাম। রীতিমতো লোক জড়ো হয়ে গেল এই কাণ্ডে। কেউ কেউ মুখ টিপে হাসছে। আমি নিচে এলাম তৎক্ষণাৎ।
বালতি নিয়ে এসেছি। এসেই আক্ষেপের স্বরে বললাম, ও নো, পানি পড়েছে আপনাদের গায়ে? আমি বুঝতে পারিনি, সরি সরি। আসলে আপনারা ঘর মেবি কোনোদিনও মোছেন না, খুবই নোংরা, তাই ভাবলাম মুছে দিয়ে একটু। ঘর মুছে পানি বয়ে নিচে নামতে পারিনি, তাই ওপর দিয়ে ফেলে দিয়েছি। কে জানতো আপনারা এখানে থাকবেন। মিস্টেক হয়ে গেছে। বাড়ি গিয়ে ভালো মতো গোসল করে নিন। রিঙ্কি তেড়ে এসেছে আমার গায়ে হাত তুলতে, হাত উঠিয়েছে। আমি কিছু বলার আগে প্রতিবেশী ভাবি এসে ওর হাত চেপে ধরেছে, ঝাংটা দিয়ে সরিয়ে দিয়ে বলেছে, ও তোমার উপকার করেছে ঘর মুছে দিয়ে, আর তুমি কিনা ওকেই মারছো, পোয়াতি একটা মেয়েকে দিয়ে। ঘর মুছে নিতে লজ্জা করে না? বসে বসে খেয়ে খেয়ে তোমাদের শরীরে তেল জমেছে দেখছি। রিঙ্কি দ্বিগুণ চিৎকার করে বলে, এসব আপনি বলার কে? বাইরের মানুষ হয়ে কোন সাহসে আমায় এতগুলো কথা বলেন? বাইরের মানুষের সামনে অন্যায় করলে প্রতিবাদ তো করবেই। ঘরের বিষয় ঘরে সামলাতে পারো না? আমরা মানুষ, অন্যায় হতে দেখলে প্রতিবাদ অবশ্যই করব। এবার দুজনে ভেজা বেড়ালের মতো বাড়িতে ঢুকে গেছে। আমি ভাবিকে ধন্যবাদ দিতে গেছি, তিনি বলেন, তন্নির সময় প্রতিবাদ করতে পারিনি ভয়ে, এবার করব। তন্নি না টিকলেও তোমায় টিকতে হবে। ওদের শায়েস্তার জন্য তোমায় টিকতে হবে এই বাড়িতে। কোনো প্রয়োজন হলে ডাক দিও, চেষ্টা করব সাহায্য করার। ওরা বাড়ি এসে ফ্রেশ হয়ে কিচেনে গিয়েছে, রান্না করবে, চাল চায়। এতদিন ধরে সংসার করে, চাল কোথায় আছে সেটাও জানে না। আমি বললাম, যেগুলো ঘরে ফেলেছেন সেগুলো আগে কুড়িয়ে আনুন, ভাতের চাল ফেলতে নেই জানেন না? ফেলেছেন যখন এবার ওই চাল রান্না করে খান, ঝুঁকে বসে কুড়িয়ে আনতে পারবো না আমি। মায়েরও হাঁটু ব্যথা। এই কথা বলে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ওরা দুজন কি করবে সেটা ওদের বিষয়। পরে রিঙ্কি চাল এনেছে, যা রান্না করেছে, এইভাবেই ওদের শিক্ষা দিয়েছি আমি।